তাহলে পর্ব 2 অষ্টম অধ্যায়ের এমসিকিউ পর্ব 2 হ্যাঁ নাম্বার 6 বলছে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণটা কি? উপচাপটা কি? উপচাপ হলো পরিধির দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে কম, সেই চাপটা হলো উপচাপ। এই যে এটা বৃত্তের হলো কেন্দ্র, তাই না? এটা হলো বৃত্তের হলো ব্যাস, ঠিক আছে? বৃত্তের ব্যাস এ বি হলো বৃত্তের ব্যাস, তার অর্ধেকের চেয়ে কম চাপ। অর্ধেক হলো ধরো এই যে টুক, আমরা সিডি নিলাম, এই যে সিডি চাপ, ডি সিডি চাপ, এটা হলো সিডি চাপের দৈর্ঘ্য। হ্যাঁ, এলো উপচাপ। দেখো পরিধির অর্ধেক হলো কি? এ সি ডি বি, এটা হলো পরিধির অর্ধেক। এই অর্ধেকের চেয়ে যদি ছোট হয় সেটা হলো উপচাপ হবে। হ্যাঁ, অর্ধেকের চেয়ে বেশি যদি হয় চাপের দৈর্ঘ্য তাহলে অধিচাপ। তাহলে উপচাপ মানে কি? পরিধির অর্ধেকের চেয়ে ছোট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো অর্ধেক চাপ। হ্যাঁ, অর্ধেকের চেয়ে কম হলে সেটা উপচাপ। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর মানে কি? এই চাপের এই যে এই দুই বিন্দু থেকে সি আর ডি বিন্দু থেকে পরিধির উপর কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাই হলো সিডি চাপের উপর দণ্ডায়মান কোণ, সেটাই বৃত্তস্থ কোণ। হ্যাঁ, এই দেখো উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কি হবে? দেখো তো সূক্ষ্মকোণ না? তাহলে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হয়? সূক্ষ্মকোণ হয়। আর উপচাপের উপর দণ্ডায়মান অন্তর্লিখিত কোণটা কি হয়? অন্তর্লিখিত কোণটা আসলে উপচাপ, উপচাপে হয় স্থূলকোণ, তাই না? আমরা পড়ছিলাম বেসিকে। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান কোণটাই হলো বৃত্তস্থ কোণ, সেটা কি হয়? সূক্ষ্মকোণ হয়। চাপ ছোট হলে সেই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটাও ছোট হয়, ঠিক আছে? উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হয়? তাহলে সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে? তার মানে এটা হলো কি আমাদের সূক্ষ্মকোণ, এই যেটা সূক্ষ্মকোণ। আর যদি পরিধির অর্ধেকের সমান চাপ, সেটা হলো কি হয়? পরিধির অর্ধেকের সমান চাপ, তার মানে অর্ধবৃত্ত উপর, তাই না? অর্ধবৃত্তের উপর। এই যে আমাদের 8 নম্বর প্রশ্ন আছে, দেখছো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি? তার মানে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে উপচাপে অন্তর্লিখিত কোণ কি? সেটা আমরা আগে বেসিক ক্লাসে দেখাইছি, তাই না? তারপর আমরা সিরিয়াল ভাবে করি। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান কোণটা হলো কি? সূক্ষ্মকোণ। হ্যাঁ, উপচাপের উপর দণ্ডায়মান কোণ হলো সূক্ষ্মকোণ। আর উপচাপের উপর বৃত্তের উপচাপে উপর অন্তর্লিখিত কোণটা কি হয়? অন্তর্লিখিত কোণ হয় স্থূলকোণ। এই যে অন্তর্লিখিত কোণ চাপের উপর, যে এই চাপের সিডি চাপের উপর কোনো বিন্দু যে কোণ উৎপন্ন, দেখো সেটা হলো স্থূলকোণ হয়ে যায়। এই দেখো স্থূলকোণ, আমরা আগের ক্লাসে বেসিক ক্লাসে দেখাচ্ছি। তার মানে এটা হলো কি? সূক্ষ্মকোণ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি 7 নম্বর। 7 নম্বর আমরা দেখি কি আছে। 7 নম্বর আছে হলো, দেখো আমরা বৃত্তটা একটু বড় করে রাখি। এই যে বৃত্ত, তাই না? এখানে এ ও বি, তাই না? এ আর হলো বি, দুইটা বিন্দু। এ থেকে এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বি বিন্দু থেকে কেন্দ্রে যে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। আর এ ও বি দুটি বিন্দু থেকে দুটি রেখা এসে বৃত্তের পরিধির উপর যে বিন্দু যে কোণ উৎপন্ন করে, এই যে পরিধির উপর এসে সেটার নাম হলো বৃত্তস্থ কোণ। এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। এর নাম দিয়েছে এই বিন্দুগুলো হলো সি বিন্দু। তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম, আমরা বেসিক ক্লাসে দেখাছিলাম যে কেন্দ্রস্থ কোণ হলো এই যে কেন্দ্রস্থ কোণটা এই কোণের ডাবল। কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে দেখো এখানে দাও এ ও বি সমান কয় ডিগ্রি? কোণ এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বির মান দেওয়া আছে কয় ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ এসিবি কত হবে? তাহলে বৃত্তস্থ কোণ এসিবি হবে 40 ডিগ্রির অর্ধেক, তাই না? অর্ধেক না? কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, আর বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে 40 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 20 ডিগ্রি। দেখছো এবি চাপের উপর, একই চাপের উপর এবি চাপের উপর দণ্ডায়মান কি? কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি আর বৃত্তস্থ কোণ হলো এসিবি। একই চাপের উপর থাকতে হবে দুটো, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। বুঝছই বলছি? তাইলে হবে 20 ডিগ্রি আমাদের। বেসিকটা তোমরা যদি ভালোভাবে তোমাদের বুঝতে পারো তাহলে দেখবে যেগুলো সব এমসিকিউ, জ্যামিতির সকল এমসিকিউ গুলো তোমার কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি বেসিকটা সুন্দরভাবে আয়ত্ত করতে পারো। দেখো 8 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে কি? উপচাপ। উপচাপে অন্তর্লিখিত কোণ কি হয়? আমরা আগে দেখাইছি, তাই না? অন্তর্লিখিত কথাটা আসলে উপচাপে হয় বড় কোণ, বিপরীত হবে। অর্ধবৃত্ত অপেক্ষা সে এটার মতোই উপচাপের উপর দণ্ডায়মান কোণ, না এটা হলো উপচাপের উপর দণ্ডায়মান কোণ। আর এবার বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। ধরো এটুক হলো পরিধি, এটা হলো পরিধির ব্যাস, এটা কেন্দ্র। তোমাদের ব্যাস দিলাম বোঝানোর জন্য কি ছোট চাপ নিব। ধরো এই যে সিডি নিলাম, সিডি বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, এলো সিডি চাপ নিলাম। দেখছো ছোট চাপে অন্তর্লিখিত কোণ তো, তাহলে একটু বড় নেই। হ্যাঁ, তাহলে একটু বড় দিলে তোমাদের চিত্রটা স্পষ্ট হবে। এই হলো সি আর এই জায়গায় দিলাম হলো ডি। তাহলে উপচাপ হয়ে এই যাও সিডি হলো উপচাপ। দেখছো পরিধির অর্ধেকের চেয়ে কম উপচাপ, সেটা হবে উপচাপ। অর্ধবৃত্ত অপেক্ষা, অর্ধবৃত্ত মানে বুঝো নাকি?
যদি আমি ঠিক পরিধির অর্ধেকের দৈর্ঘ্য নিই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিই, সেটা হলো অর্ধবৃত্ত হয়। কারণ বৃত্তের অর্ধেক হয় না, এখান থেকে যদি আমি এই পর্যন্ত নিই, একটা বৃত্তের কি অর্ধেক চলে আসলো না, চাপটা এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক, এই জন্য অর্ধবৃত্ত বলি। হ্যাঁ, অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি 90 ডিগ্রি, আমরা শিখেছি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, তাই না? সেটাই, যেমন এটা বাদ দেয়, এই টুকরো চাপ অর্ধবৃত্তের উপর এখানে কোণ হলে কি হয় দিবি, এই যে টান দিলাম, এই জায়গায় টান দিলে 90 ডিগ্রি কোণ হবে। দেখ আমাদের যেটা আছে, দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, তার মানে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে উপচাপ। তাহলে উপচাপ ধরে সিডি একটা উপচাপ। হ্যাঁ, উপচাপ অন্তর্লিখিত কোণ কি? অন্তর্লিখিত কোণ হলে এই উপচাপের কোন বিন্দুতে কোণটা উৎপন্ন হবে। অন্তর্লিখিত মানে কি? তার ভিতরে এই চাপের, এই যে চাপের যে দৈর্ঘ্য সিডি চাপ, এই চাপের এই পরিধির উপর যে কোনো বিন্দুতে, দেখো এই বিন্দু ধরলাম, ধরো এখানে দিলাম এলো এম বিন্দু, তাহলে এই বিন্দুর সাথে এটা কোণ করলাম, এটা কি কোণ করলাম, দেখো 90 ডিগ্রি সে বড় হচ্ছে না, তাহলে এটা কি হয়? স্থূল কোণ হয়। তার আমরা আগে বলছিলাম উপচাপে অন্তর্লিখিত কোণ কি হয়? স্থূল কোণ হয়। তার মানে এটা কি হবে আমাদের? স্থূল কোণ। বুঝছো ব্যাপারটা? তাহলে উপচাপের আবার দেখছো এই কোণটা কিন্তু স্থূল কোণ হয়ে যায়। আচ্ছা, যদি এটা এখানে, এটা তো উপচাপ, তাই না? এটা আস্তে 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 যদি পরিধি সমান বানাই দিই, দেখো কত ডিগ্রি হবে, করতে পারবা? পরিধি সমান যদি বানাই দিই, এই জায়গা সিরে করতে 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 এই বিন্দু নিয়ে আসলাম, সি বিন্দুরে, আর এটারে করতে করতে এই জায়গা নিয়ে আসলাম, আস্তে আস্তে কমলো না, কমতে কমতে দেখো তো কি হয়, এই ডি বিন্দু নিয়ে গেলাম, এই জায়গা ডিরেক্ট করতে করতে এই জায়গা নিয়ে আসলাম, তখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, আর এটা যোগ করি, ব্যাক হয়ে গেল না, এই যে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। হ্যাঁ, 90 ডিগ্রি হয়ে গেল। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ করছিলাম না? অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? এই দেখো চাপটা কি, এটুকুলো চাপ ধরো, একটু বৃত্তের অর্ধেক, তাই না? বৃত্তের অর্ধেকটা একটু পরিধির দৈর্ঘ্য, অর্ধবৃত্ত মানে কি? পরিধির অর্ধেক, এই জন্য পরিধির অর্ধেক মানে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্ত চাপের উপর বৃত্তস্থ কোণ কি? দেখো অর্ধবৃত্ত চাপের উপর যে বৃত্তস্থ কোণ হলো কি 90 ডিগ্রি, 1 সমকোণ, তাই না? অর্ধবৃত্ত। দেখো এখন যদি আমি এটারও চাপ ধরছি, কিন্তু চাপ এটা দূর করছি, কিন্তু এটা হলো চাপ এই সাইড, তাহলে চাপের বিপরীত হলো বৃত্তস্থ কোণ হয়। দেখছো অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, একটু যদি অর্ধবৃত্ত হয় তাহলে দেখো অর্ধেকের উপর, পরিধির অর্ধেকের উপর যে কোণ সৃষ্টি হয় বৃত্তস্থ, সেটা 90 ডিগ্রি। যদি অর্ধেকের চেয়ে কম হয়ে যায়, দেখো দেখো এটারও চাপ ধরছে এই সাইড থেকে, যদি এই জায়গা ধরি চাপ, এসি চাপ ধরি, এই যে এই দিক দিয়ে যদি এসি চাপ ধরি, তাই না? এসি উপচাপে, তাহলে কি করবা? যদি যখন আমরা অক্ষর না দেয়, তাহলে এসির বলবো উপচাপ, তার মানে সবাই বুঝে নেবে যে এদিক দিয়ে চাপটা হয়েছে। বুঝছো কথা? আর এদিক দিয়ে বললে এবারে যে এ এম বি সি বলতে পারো, বা এসি অধিচাপ, এসি অধিচাপ বলে এদিক দিয়ে বোঝাবে, এই যে দিক দিয়ে বড় দৈর্ঘ্যটা। তাহলে এপি উপচাপ, দেখো চাপ যত কমাই দেই, দেখো কোণের পরিমাণ, দেখো এই বি থেকে আমি সিটি নিয়ে যাই, এটা এই জায়গায় থাক, বি থেকে যদি সিটি নিয়ে দেখো কোণের মান আস্তে আস্তে 90 ডিগ্রি ছোট হয়ে যাচ্ছে। দেখো চাপ যত ছোট হয় বৃত্তস্থ কোণ তত ছোট হয়ে যাচ্ছে, এই যে দেখছো এসি চাপ। যদি আমি এখান থেকে একটু চাপ ধরি, এডি চাপ ধরি, এডি উপচাপ, তাহলে তো কোণের পরিমাণ আরো সরে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে উপচাপে বৃত্তস্থ কোণ সবসময় কি হয়? সূক্ষ্ম কোণ হয়। দেখছো, তাহলে উপচাপে বৃত্তস্থ কোণ সবসময় সূক্ষ্ম কোণ। একটু যদি চাপ হয়, চাপের পরিমাণ যত কমাবা, এটা উপচাপ হয়ে যেতেছে না, যত কমাবা সে তত কমতে থাকে। তাহলে উপচাপের উপর দণ্ডায়মান কোণ সবসময় কি হয়? সেটা হলো সূক্ষ্ম কোণ হয়। হ্যাঁ, আর অন্তর্লিখিত কোণটা স্থূল কোণ হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা 8 নম্বরে কি হবে? এটা তো দেখালাম স্থূল কোণ হবে, তাই না? আচ্ছা, নাম্বার 9, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি একটা কি? বৃত্তে অন্তর্লিখিত একটা সামান্তরিক হলো কি? সামান্তরিক। দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি কত হতে হবে? 180 ডিগ্রি। আমরা একটা থিওরি শিখছিলাম, তাই না? এ বি সি ডি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে, নাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। তাহলে দেখো সামান্তরিকে যদি আমরা করি, সামান্তরিক কোনো বৃত্তের ভিতরে দেওয়া যাবে এই 4টা বিন্দু কোনো সম্ভব? দেখো দুইটা কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হয়? তার মানে কি এটা যদি আমি কোনো বৃত্তের ভিতরে আমি অঙ্কিত করতে যাই, এই শীর্ষবিন্দুগুলোকে অবশ্যই চতুর্ভুজের এই বৃত্তের পরিধির উপর অবস্থান করবে না। কারণ অবস্থান করতে হলে আমাদের কন্ডিশন কি? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। দেখো এই দুই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে না, আবার এই দুইটা কিন্তু 180 বড় হয়ে যাবে, তার মানে এটা বৃত্তস্থ হবে না। তাহলে সামান্তরিকে যদি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই না? তাহলে এটাকে যদি আমি কি করি, দেখো এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আয়তের কিন্তু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এটাকে যদি আমি একটু এটা ব্যাখ্যা করে একটা আমি কাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করলাম, হ্যাঁ, এটাকে যদি আস্তে করে ধাক্কা দিই, তাহলে প্রত্যেকটা কোণ কি হবে? ধাক্কা দিলে এই রেখাটা আসবে কি? এই সোজা চলে আসবে, তাই না? এইভাবে আসবে, তাই না? আবার এটা কিন্তু একটু উঁচাও হবে, কিন্তু তাই না? একটু উঁচাও হবে। যাই হোক, তোমাদের এই যে ব্যাকা অবস্থা এইভাবে আসে, তো ধাক্কা দিলে একটু উঁচু হয়ে যাবে না? তাহলে এটা কি হবে? একটা আয়তক্ষেত্র ধারণ করবে, তাই না? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং
সমান্তরাল, এইভাবে সমান, এইভাবে সমান, তাই না? এবং সমান্তরাল, তাদের মধ্য দূরত্ব সবসময় সমান। তাহলে একমাত্র আয়তের দেখো, আয়তের কিন্তু বিপরীত দুটি কোণের সমষ্টি 180, এটাও 90, এটাও 90, তাই না? এটাও 90, এটাও 90। এটা হচ্ছে রম্বস তো হবেই না, কারণ রম্বসের কি হয়, দুটি কোণের সমষ্টি কি হয়, রম্বসের বিপরীত দুটি কোণের সমষ্টি হয় না, 180 কিন্তু হবে না, দেখছো ছুটে যাচ্ছে না? রম্বস বাদ। আয়তের ক্ষেত্রে আমাদের দুটি বিপরীত কোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি, বর্গেরও 180 ডিগ্রি, বর্গেরও 180 ডিগ্রি, কিন্তু সামান্তরিক ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ছিল এবং সমান্তরাল, কিন্তু এর তো 4টে বাহু সমান, তাহলে এটা বাদ। আর ট্রাপিজিয়ামটা কি, বৃত্তস্থ ট্রাপিজিয়ামের আমরা জানি একটা জিনিস, তাহলে 9 নম্বর হলো আমাদের হবে আয়তক্ষেত্র, তাই না? 9 নম্বর আয়তক্ষেত্র হবে। দেখো ট্রাপিজিয়ামটা আমি একটু বুঝাই। বৃত্তস্থ ট্রাপিজিয়াম, একমাত্র বৃত্তস্থ ট্রাপিজিয়ামের, আমি যদি বৃত্তের ভিতরে যখন ট্রাপিজিয়াম অঙ্কিত হয়, অবশ্যই বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান হইতে হবে। তির্যক বাহু দুটি বুঝো, তির্যক বাহু মানে কি, কত দিই, যে দুইটা বাহু সমান্তরাল, ওই দুইটা ছাড়া অপোজিট দুইটা বাহু, এই যে এই বাহুটা, এই বাহু আর এই বাহু হলো তির্যক বাহু, এই দুইটা সমান হইতে হবে, তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হবে। বুঝছো কথা? তার মানে আমাদের সামান্তরিক বিপরীত এগুলো সমান ছিল, আর ট্রাপিজিয়াম তো সমান না, এই জন্য আমাদের এটা হলো কি, আয়তক্ষেত্র হবে, যে বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। যদি বৃত্ত অন্তর্লিখিত রম্বস একটি কি, তো রম্বস হয়ে যাবে তাহলে কি একটা বর্গ। ঠিক আছে, এরকম প্রশ্ন। তাহলে বৃত্তের চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতেই হবে। হ্যাঁ, আচ্ছা নাম্বার 10, আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বর কি আছে দেখো, 10 নম্বর আমরা চিত্রটা একটু এখানে আঁকি তাহলে, ঠিক আছে? নাম্বার 10, 10 নম্বর চিত্র আঁকলাম। এটা হলো বৃত্তের কেন্দ্র, এই যে আঁকলাম। হ্যাঁ, এটা হচ্ছে কিউ আছে, এটা পি, এটা আসলে এস, এটা হলো টি, তাই না? এই কোণের মান কয় ডিগ্রি, 70 ডিগ্রি। তাইছে কি হাফ এসআরটি কত, এসআরটি এই যে এই কোণের মানটা কত, না এসআরটি এর অর্ধেক কত, আগে এসআরটি বের করি। আমরা জানি ত্রিভুজে, চতুর্ভুজে, বৃত্তস্থ চতুর্ভুজে, তাই না, কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, যেমন এখানে কি বিন্দু ছিল, আর বিন্দু ছিল, আর বিন্দু যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে ওই কোণের, এই যে আর বিন্দু, আর বিন্দুতে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে না, তাহলে ওই কোণের বিপরীত অন্তস্থ কোণের সমান হয় বহিস্থ কোণটা। বহিস্থ কোণ, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থটা কোণটা হবে হলো কি, ওই আর কোণের বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে বিপরীত আর কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এই যেটা পি বিন্দু, দেখছো 70 ডিগ্রি, তাহলে এই কোণটা এই কোণটা সমান হয়। কারণ কি হবে কত দি, এটাও কিন্তু 70 ডিগ্রি হবে, কারণ আমরা বেসিকে কি শিখছিলাম, যে বৃত্তস্থ চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 70 হয়, এটা কত, অবশ্যই এটা 110, তাই না? এটা কি 110 ডিগ্রি হবে না? তাহলে দুটো মিলে 180 হলে, তাহলে এটা যদি 110 হয়, তাহলে আবার একটা সরল রেখার কোনো বিন্দুতে একই পাশে, একটা সরলরেখার এক পাশে কয় ডিগ্রি কোণ উৎপন্ন, 180 ডিগ্রি। এটা যদি 110 হয়, তাহলে কি এটা একটা সরল রেখা, তাই না? পুরো সরলরেখা না, এই সরলরেখার এক পাশে কয় ডিগ্রি কোণ উৎপন্ন, টোটাল এই যে একটু মিলা, বৃত্তটা কাটলাম, এই কোণ মিলে আর এই কোণ মিলে, দুটো মিলে কত হবে, 180 ডিগ্রি হবে না? তাহলে এটা যদি আমাদের 110 হয়, এটা 70 ডিগ্রি, তার মানে আমরা জানলাম কি, কোনো বাহুকে বর্ধিত করলে, যেমন কিউ আর বাহুকে বর্ধিত করলে এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হলো এই বিন্দু, তাই না? এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কার সমান হবে, ওই কোণের বিপরীত অন্তস্থ কোণের সমান, এটা সমান, এটা সমান হয়, আমরা বেসিকে দেখাইছিলাম। হ্যাঁ, আর তুমি ওইভাবে না পড়লে তুমি দুটি কোণ বিপরীত কোণের সমষ্টি হলে 180 ডিগ্রি, এটা 70, এটা তাহলে এটা 70 হলে 110, 180 হতে হবে না, 110। তাহলে এই পাশেরটুকু যদি, এই পাশেরটুকু 110 হয়, তাহলে একটু 70 হবে, এমনি বের করলাম। তাহলে চাইছি এসআরটি এর অর্ধেক, হাফ এসআরটি, তার মানে এসআরটি কোণের অর্ধেক কত, এটা যদি 70 হয়, তাহলে কত, 35 ডিগ্রি হবে না? 70 অর্ধেক কত, 35 ডিগ্রি। তাহলে আমাদের 35 এই যে 35 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এই কোণটা আর এই কোণটা সমান থাকবে সবসময়, ঠিক আছে? এটা এটা মিলে 180 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণ সবসময় সমান হয়, এটা মনে রাখলে হবে। 10 নাম্বার গেল। নাম্বার 11, তোমার বেসিক যত ভালো থাকবে তুমি তত সহজেই অ্যান্সার করতে পারবা এমসিকিউ। আর বেসিক ভালো থাকলে তুমি এই জ্যামিতির প্রশ্নের গুলা উত্তর দিতে পারবা ভালো, উপপাদ্য সম্পাদ্য এগুলাও ভালো পারবা। এখন 11 নম্বর আমরা চিত্রটা একটু বড় করে আঁকি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে বিন্দু দিলাম ও, ঠিক আছে? এখানে পি এস আর ও বিন্দু, আর পি কিউ দিলাম, পি কিউ, পি এটা ও বিন্দু কিউ, আর এখানে আরেকটা বিন্দু আছে কত, আর 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 এখানে একটা উপচাপ সৃষ্টি করেছে বৃত্তস্থ কোণ, এই যে এটা কত, এস,
আচ্ছা আমাদের এই কোণের মান কত 88 ডিগ্রি, 88 ডিগ্রি। তাহলে আমাদের চাইছে কত এখানে কোন পি ও কিউ 88, পি আর কিউ এই কোণের মান চাইছে, এই যে পি আর কিউ সমান কত, এই কোণটা চাইছে, এই কোণটা লিখে দিই, এই কোণ সমান সমান কত, পি আর কিউ সমান কত। দেখে আমরা কেমনে বের করব, এখানে পি আর কিউ চাপের উপর, পি আর কিউ এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত 88 ডিগ্রি, তাই না? এই যে পি আর কিউ দেখছো, পি আর কিউ সবকে পি কিউ উপচাপ বলতে পারি, পি কিউ উপচাপ বললে এই সাইডে বোঝাবে, আর পি কিউ অধিচাপ বললে এইভাবে বোঝাবে। অধিচাপ মানে কি চাপের দৈর্ঘ্য অর্ধেকের বেশি, বা পি আর কিউ চাপ বললা, পি আর কিউ। তাহলে দেখো পি কিউ উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, পি ও কিউ না, এই যে পি কিউ উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, পি আর কিউ বিন্দু থেকে কেন্দ্রে যে মিলিত হয়েছে সেটার নাম হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে কত 88 ডিগ্রি। তাহলে আবার পি কিউ চাপের উপর, এই যে পি কিউ উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনগুলা, এই যে বৃত্তস্থ কোণ পরিধির উপর যে বিন্দুতে কোণ তৈরি করে সেটা হলো বৃত্তস্থ কোণ, তাই না? আর পি কিউ বিন্দু থেকে এই যে দুইটা রেখা এসে এস বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে এটা কিন্তু বৃত্তস্থ কোণ। হ্যাঁ, তাহলে একই পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো 88 ডিগ্রি, আর পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হয়ে গেল কয় ডিগ্রি, এই যে বৃত্তস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। হ্যাঁ, বৃত্তস্থ, তয়তো আসা শর্টকাট লিখলাম, তয়তো লেখা, ওটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কি এই কোণটা বের করবো পরে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বা বৃত্তে অন্তর্লিখিত যদি চতুর্ভুজ হয় তার দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি সূত্র জানি। তাহলে আগে কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক আছে, তাই না? কেন্দ্রস্থ কোণ যদি 88 হয় তাহলে বৃত্তস্থ কোণ কত হবে, কোণ পি এস কিউ, এটাকে তার অর্ধেক না, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে 88 ডিগ্রির অর্ধেক কত 44 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা কত ডিগ্রি পাইলাম 44 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো আমাদের পাইলাম কত 44, বুঝছো তো? এটা কারণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ কিন্তু একই চাপের উপর, পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 88 হলে তাহলে ওই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে হলো তার অর্ধেক, সেটা হলো 44 ডিগ্রি, তার মানে এটা 44 ডিগ্রি। আবার আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এটা তো 44 পাই গেলাম, এটা যদি 44 হয় এটার সাথে কত যোগ করলে 100, দুইটা মিলে কত 180 হতে হবে না? কারণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180, এটা আর এটা মিলে হবে 180, আর পি আর কিউ মিলে হবে 180, তাই না? এই কোণ এই কোণ, তাহলে এস কোণ আর হলো আর কোণ এই দুটো মিলে 180, তাহলে 44 এর সাথে কত যোগ করলে 180 হয়, বা 180 থেকে তোমার 180 ডিগ্রি থেকে আমি 44 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাই না? 180 থেকে 44 ডিগ্রি বাদ দিয়ে দিলে কত থাকে 136 ডিগ্রি হয়, তাই না? আর এই কোণের মান 136 ডিগ্রি, বুঝছো এটা? বা এই দুটো আমি লিখবো যে 44 ডিগ্রি সাথে আমি এক্স যোগ করে সমান সমান লিখবো যে 180 ডিগ্রি, বা এক্স সমান সমান 180 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। যাই এগুলো তো জাস্ট লেখা যায়, এটা মুখে মুখে বলে হয়ে গেল, তাই না? 136 ডিগ্রি মানে দুইটা কোণের সমষ্টি কত হইলে 180 হয়, তাহলে 136 ডিগ্রি আমাদের, বুঝছো এটা? তাহলে আমাদের অ্যান্সার হবে কত, ঘ নম্বর হবে 11-র ঘ। আশা করি বুঝছো তাহলে। 136 ডিগ্রি। আচ্ছা, ঘ নম্বর শেষ, 11 শেষ। এবার আমরা 12 নম্বরে যাই, দেখি কি আছে। নাম্বার 12 আমরা চিত্রটা একটু আঁকি, তাই না? চিত্র রাখলাম, ঠিক আছে। ঠিক আছে, এখানে আছে কত এ বি সি ডি, আর এই কোণের এটা হলো ই বিন্দু, এই কোণের মান দেওয়া আছে কয় ডিগ্রি 20 ডিগ্রি। আর কি দেওয়া আছে, এটা আছে কয় ডিগ্রি 94। চাইছে কি এখানে কোন কোণের মান চাইছে, দেখো এখানে চাইছে হলো কোণ ডিসিই কত, কোণ ডিসিই মানে এই কোণটা চাইছে, এই কোণটা আমরা বৃত্তের এটা মুছে দিই, না তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে বৃত্তের কোণটা মুছে দিলাম, এই কোণটা চাইছে, এই কোণটা ডিসি সমান কত, এটা সমান সমান কত, ডিসির মান কত, এই যে কোশ্চেন মার্ক দিচ্ছে, আচ্ছা মুছে দিই। তাহলে আমরা এই কোণটা বের করবো, ঠিক আছে। ডিসি কত, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে, এটা যদি বের করতে বলছে আর এটা যদি আমরা জানতে পারি তাহলে তো আমাদের হয়ে গেল, তাই না? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটা কি এই কোণের সমান না? ওই জায়গায় দেখাইছিলাম না, ত্রিভুজে এক ভাগে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণের মানটা, এই জায়গার বহিস্থ কোণের মানটা, এই মানটা, ঠিক আছে। এই যে এই ডি কোণের বিপরীত অন্তস্থ কোণের সমান, ডি কোণের বিপরীত কোন কোনটা, এটা তার এই বিপরীত অন্তস্থ কোণ মানে কি ভিতরের কোণ, কিন্তু বিবিন্দুর ভিতরের কোণ, তার মানে এই কোণের বিপরীত অন্তস্থ কোণ হলো এই যে এটা, হ্যাঁ 94 ডিগ্রি।
এটা কি সমান হয় না? আমরা আগে দেখাইছি না সবসময় সমান হয়, মনে আছে তো? এটার সাথে এটা সমান, তাহলে এই জায়গা 94 ডিগ্রি হবে। আমরা আগে বেসিকটি শিখাইছি, হ্যাঁ 94 হবে, কারণ এটার সাথে এটা যোগ করলে কত ডিগ্রি? 180 ডিগ্রি হয়, হ্যাঁ আমরা শিখেছি না? আবার এই দুইটা মিললে হবে 180 ডিগ্রি, তাহলে এটা কি সমান? তাহলে আমরা 94 পেয়ে গেলাম। এখন দেখি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাহলে এটা এক্স ডিগ্রি ধরলাম নাকি? এক্স ধরলাম, এই কোণের মান হলো এক্স। সবটি যোগ করি তাহলে, বা একবারে 180 থেকে দুটো যোগফল বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যায় নাকি? অত না করে কি করবো? 180, তিন কোণের সমষ্টি কত? 180, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই দুটো বাদ দিয়ে দিই কত? 90 ডিগ্রি ও 94 এর 20 কত? 114 ডিগ্রি হয়, তাই না? 90 এর 20 110, আর 4 114 ডিগ্রি। 180 থেকে 114 ডিগ্রি বাদ দিলে কত হয়? 180 থেকে 14 বাদ দিলে তাহলে 66 হয়, তাই না? 100 কাটা, এই যে তাহলে আমাদের কত হবে? 66 ডিগ্রি। হ্যাঁ, তাহলে তোমাদের তাহলে জ্যামিতিক সম্পর্কে, বেসিক সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকে, ক্লিয়ার থাকে। তোমাদের এখানকার উপপাদ্য সংক্রান্ত যত প্রশ্ন আসবে এগুলো তোমরা অনেক সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা, বুঝতে পারবা। জ্যামিতি হলো বুঝার জিনিস, তো এর আমাদের অ্যান্সার হলো 66 ডিগ্রি হবে, তাই না? এই যে তাহলে তোমরা এগুলো যত সুন্দরভাবে আয়ত্ত করতে পারো বেসিক গুলা, তাহলে সব অঙ্কের এমসিকিউ গুলা খুব তাড়াতাড়ি দ্রুত অ্যান্সার করতে পারবা। আশা করছি বুঝেছো তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী যারা দেখতেছো, তোমাদের ইন্টারমিডিয়েটেরও ম্যাথ আমরা কিছুদিন পরে ইন্টারমিডিয়েট ম্যাথ পাবা, ইন্টারের ম্যাথ। হ্যাঁ, অত সময় লাগবে একটু, আমরা ওইগুলো এগুলো আমাদের চ্যানেলে ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, সবাই সাথে থাকবা। সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।